সরকারকে পাঠিয়েছি, 7 দিন সময় দিয়েছি। বিজ্ঞপ্তি স্টে একটা সিলেকশন প্রসেস, এত বছর পরীক্ষা হয়নি, এ তো হওয়া উচিতই না। কিন্তু আমরা সেটা, কিন্তু যে বিজ্ঞপ্তিটা করেছি, যেভাবে বিজ্ঞপ্তিটা করেছে, তাতে এটা স্টের দিকেই যাবে। ধরুন পুলিশের যারা আইপিএস র্যাঙ্কের অফিসাররা আছেন, যদি মনেও করে যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করব, তারা গ্রেপ্তার করতে পারবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি, চ্যালেঞ্জ দিচ্ছি, পুলিশ কিছু করতে পারবেন। এবং পুলিশও যারা নোটিশটা করেছে, নিয়োগের ক্ষেত্রে নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশন নিয়েও আপত্তি তুলেছিলেন অনেকেই, আপনারাও সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপরে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে একটা রিট পিটিশন হলো। 5 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানিটা হয়নি, পরবর্তীতে হয়তো শুনানি হবে। এই সম্পর্কে কি বলবেন, নোটিফিকেশন সম্পর্কে, এবং তার সঙ্গে যে কলকাতা হাইকোর্টে যে রিট পিটিশন হয়েছে এই বিষয়ে? পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে তৃণমূলের দ্বারা পরিচালিত। সেই সরকার যখন কোনো নোটিফিকেশান করবে, সেটা কি আইনত করবে না বেআইনত করবে, এটা এখন মানে জলের মতন পরিষ্কার, তাতে কোনো আইনি গণ্ডগোল থাকবে। এ আবার নতুন কি? পশ্চিমবাংলায় যত নোটিফিকেশান হয় তৃণমূল শাসনকালে, সেখানে তো কিছু না কিছু গলত রাখবেই। এই যে আপনি দেখুন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, যদি একদম সঠিক প্রশ্নপত্র হতো তাহলে তো কেউ মামলাই করতে আসতো না। এ তো তৃণমূল দলটার পরম্পরা, তৃণমূল সরকারের পরম্পরা। আপনি 12 টেট থেকে শুরু করে SLST থেকে শুরু করে যেগুলো যেগুলো তৃণমূলের টাইমে হয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অনেকে আছেন মামলা করতে আসতে পারেননি, পাবলিক সার্ভিস কমিশন, আমি বারবার পাবলিক সার্ভিস কমিশন বলছি, তার কারণ হচ্ছিল পাবলিক সার্ভিস কমিশনের মামলাটা পেন্ডিং আছে, এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এই সব কারণের জন্য। মানে ওখানে আর একটা, মানে হাইকোর্টের বাইরে আর একটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, সেইখানে মামলা করে আসতে হয়। তো সেই সব কারণের জন্য পেন্ডিং হয়ে আছে। বৃহত্তর দুর্নীতি, এবং এই দুর্নীতিতেই রাজ্য সরকার চলছে, তাই জন্য দুর্নীতিকে ঢাকতে এই নতুন নোটিফিকেশান করেছে। হাইকোর্টে মামলা হয়েছে, আমরা একটা কন্টেম্প নোটিশ দিয়েছি, এখন একটু ধীমগতিতে সবটাই আছে, কারণ হচ্ছিল গরমের ছুটি চলছে কলকাতা হাইকোর্টে, আবার সুপ্রিম কোর্টেও গরমের ছুটি চলছে। কিন্তু সমস্যা যে জায়গাটা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন চালাচ্ছেন, তাতে করে আগামী দিনে অনেকে হয়তো বুঝতে পারছেন না, কিছু যুবক এবং যুবতীর ভবিষ্যৎটা একবারে ধ্বংস হয়ে যাবে। দেখুন, প্রথম একটা বিষয়, সুপ্রিম কোর্ট তো আপনাকে একটা রায় দিয়েছে, সহজভাবে রায়টা মেনে নিলে হয়ে যেত। আপনি দুটো, নতুনদের জন্য এবং পুরনোদের জন্য একটা নোটিফিকেশান করলেন, আইনি জট কাটাতে আপনি তো একটা নোটিফিকেশান করতে পারতেন না, দুটো নোটিফিকেশান করতে পারতেন আইনি জট কাটানোর জন্য। 16 সালের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য একটা, আর 25 সালে আপনি যে রুল তৈরি করেছেন তার জন্য একটা রিক্রুটমেন্ট প্রসেস। একই দিনে পরীক্ষা নিতেন বা আগে পরের দিনে নিতেন, বা একই দিনে দুটো নোটিফিকেশান ইয়ে করতেন। আপনি কেন একটা নোটিফিকেশান করলেন? এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আইনি জটটাকে ক্রিয়েট করে রেখে দিলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে। আবারও আমি বলছি, আমরা যে পিটিশনটা করব কন্টেম্পট এবং আপকামিং রিটে, সেখানে আমরা এই বক্তব্য রাখার তো চিন্তাভাবনা করবই। উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইন্টেনশনালি এই জটটা ক্রিয়েট করে রেখে দেওয়া হলো। এবং এই পশ্চিমবাংলাতে টাকা দিয়ে চাকরি হয়, এটা ঘটনা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যা প্রমাণ বেরিয়েছে, এখন দেখুন, আমরা লড়াই করছি কার বিরুদ্ধে? আমরা লড়াই করছি রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যম, সাম্প্রতিককালেও দেখবেন, আগেও দেখবেন, তাদের বিরুদ্ধে কখনো পুলিশ, কখনো এই কখনো ওই, এই তৃণমূল পরিচালিত সরকার লেলিয়ে দিচ্ছে। আমরা যে লড়াই করছি, আমাদের বিরুদ্ধে চেম্বারে অ্যাটাক বলুন, তারপরে ভয় দেখানো বলুন, এই ধরনের জিনিস হচ্ছে, কারণ আমরা লড়াইটা করছি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। ভারতবর্ষ যা গণতান্ত্রিক দেশ, সেখানে আদালতের একটা
বড় ভূমিকা আছে। সেই ভূমিকাটা সংবিধান থেকেই এসেছে। সংবিধান আছে বলেই আদালতের এই এত বড় ভূমিকা, এবং সংবিধান আছে বলেই আদালত আছে। এখন যারা শাসক গোষ্ঠী তারা নিজেরা যা ইচ্ছে তাই করছে। এখন এনাদের মাঝে মাঝে মাথার থেকে বেরিয়ে যায় যে আদালত বলেও একটা ইনস্টিটিউশন আছে, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও একটা ইনস্টিটিউশন আছে যার ক্ষমতা বিরাট। কলকাতা হাইকোর্টে আমি আপনাকে একটু পেছন দিকের ইতিহাস বলি। যখন আমরা এই চাকরি দুর্নীতির মামলা নিয়ে যেতাম কোর্টের কাছে, কিন্তু এই ধরুন আপনার 2012, 13, 14, 15, 16 এই টাইমটা বলছি, সেই রকম গ্রহণযোগ্যতা কিন্তু ছিল না। তখন মামলা হতো, ভুল প্রশ্ন হলে বলতো ঠিক আছে যে কটা ভুল আছে চাকরি দিয়ে দাও, এই ধরনের বিষয়গুলো ছিল। কিন্তু 16 সালের পর থেকে যেরকম তথ্য প্রমাণ উঠে আসলো, দেখুন আপনি একজন বিচারপতিকে যা খুশি বলে দিলেন, আরেকজন বিচারপতি অমুক করেছে বলে দিলেন, এইটা বললে তো আইনের জায়গাটাতে আপনি পার পেয়ে গেলেন না। কারণ আইনটা আদালতে বিচার হলো তথ্য প্রমাণ এবং এভিডেন্সের ওপরে। 16 সালের পর থেকে যেরকম ধরনের তথ্য প্রমাণ উঠে আসতে শুরু করলো, এই তথ্য প্রমাণগুলো আমাদের হাতে দিয়েছে কারা? এই তথ্য প্রমাণগুলো আমাদের হাতে তুলে দিয়েছে যারা তৃণমূল করে তারা। ক্যাবিনেটে মন্ত্রিসভার কিছু লোকজনও আমাদেরকে তুলে দিয়েছে, নামটা আমি বলছি না তাদের সিকিউরিটির জন্য, কিন্তু দিয়েছে আমাদের। তা না হলে এই যে ধরুন আজকে আউট অফ এক্সপায়ারি জাল রেকমেন্ডেশনে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, প্রায় ধরুন আমরা সিঙ্গেল বেঞ্চে যখন মামলা করছিল 1000-এর ওপর মানুষের নাম আমরা জমা দিয়েছিলাম কোর্টে। এটা কোথার থেকে পেয়েছি? এটা তৃণমূলের ভেতরের লোক বা কোনো মন্ত্রিসভার লোক, তারাই আমাদের দিয়েছে। তৃণমূলের সবাই চোর কথাটা যে বলতেন সেটা না, তৃণমূলে আমি এখনো বলবো 95% লোকই চোর। এটা তারা দিয়েছেন আমাকে, কারণ হচ্ছিল তৃণমূলে তো পুরোটাই গোষ্ঠী নিয়ে চলে, এ গোষ্ঠী ও গোষ্ঠী, এ গোষ্ঠী ও গোষ্ঠী, এ গোষ্ঠী ও গোষ্ঠী। এই গোষ্ঠীকে একটুখানি নামাতে পারলে খুশি হয়, ওই গোষ্ঠীকে একটুখানি নামাতে পারলে খুশি হয়। কি বললাম বিষয়টা বুঝতে পারলেন? যার জন্য কিছু ডকুমেন্ট তো আমাদের হাতে দেবে। যেমন পুলিশও আমাদের প্রচুর সাহায্য করে, পুলিশ সাহায্য করে কারণ কিছু সৎ পুলিশ অফিসার আছে যারা কিনা এই দুর্নীতি বা এই নোংরামোর বিরুদ্ধে তাদেরও একটা লড়াই আছে। তাহলে আমরা লড়াইটা করতে পারছি কি করে? আপনারা যে লড়াইটা করছেন, আপনি বললেন কন্টেম্পট নোটিশও আপনারা ইতিমধ্যে পাঠিয়েছেন, সরকারকে পাঠিয়েছেন? হ্যাঁ, সরকারকে পাঠিয়েছি 7 দিন সময় দিয়েছি। যদি তারা যা প্রসেস আছে কন্টেমে, যদি তারা এর মধ্যে কোনো সুরাহ না দেখাতে পারেন বা করতে পারেন, আমরা আর ফার্দার কোনো নোটিশে যাব না, আমরা কন্টেম পিটিশন সুপ্রিম কোর্টে ফাইল করে দেবো। মানে সুপ্রিম কোর্ট খুললেই আপনারা সুপ্রিম কোর্টে যাবেন? হ্যাঁ, ওই এসে যতদিন যারা ক্লায়েন্টস আছে তারা এসে সই সাবত করবে, পিটিশন ফাইল করতে যতটুকু সময় লাগে সুপ্রিম কোর্ট খুললেই শুনানি হবে। আপনারা কি চাইছেন যে বিজ্ঞপ্তিটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেই বিজ্ঞপ্তিটা বাতিল হোক? না, আমরা চাইছি হচ্ছিল সুপ্রিম কোর্টের যে রায় সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে ইন ট্রু লেটার অ্যান্ড স্পিরিট, যেটা আইনের কথায় বলে, সেটা পালন হোক। আমরা এটা চাইছি, ট্রু লেটার অ্যান্ড স্পিরিট। সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে আমরা চাইছি সেটা ট্রু লেটার অ্যান্ড স্পিরিট, মানে আইনের ভাষায় ট্রু লেটার অ্যান্ড স্পিরিট। আর বাংলাতে বলতে গেলে যেটা আমাকে বলতে হবে যে সঠিকভাবে সুপ্রিম কোর্টের রায়টা ইমপ্লিমেন্টেড হোক, আমরা এটা চাইছি। বিজ্ঞপ্তি স্টে একটা সিলেকশন প্রসেস, এত বছর পরীক্ষা হয়নি, এ তো হওয়া উচিতই না। কিন্তু আমরা সেটা, কিন্তু যে বিজ্ঞপ্তিটা করেছি, যেভাবে বিজ্ঞপ্তিটা করেছে, তাতে এটা স্টের দিকেই যাওয়ার সম্ভাবনা অন্তত থাকবে। কারণ একটা আইন তৈরি হলে তার হয় প্রসপেক্টিভ এফেক্ট। এই আইনটা রেট্রোস্পেক্টিভ, প্রসপেক্টিভ কী ধরনের এফেক্ট দিয়েছে সেটা তো নিজেরাই কেউ বলতে পারবে না। এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। কারণ দেখুন, যারা সরকারি আমলা আছেন তারা তো এসে কোর্টে কিছু উত্তর দেবেন। আমরা যেটা চেষ্টা করব, যে এই উত্তরটা তারা যে এফিডেভিটের মাধ্যমে দিচ্ছেন, যখন এফিডেভিট দিচ্ছেন তাহলে সরকারের তরফ থেকে এফিডেভিটটা যাচ্ছে বলে দিচ্ছে, কারণ তারাও সবটা এফিডেভিটে বলতে পারবেন না। আমরা চেষ্টা করবো যাতে সরকারি আমলারা কোর্টে এসে ডাইরেক্ট সত্যি কথাটা বলে। যেরকম আমি আপনাকে বলি, এই সুপ্রিম কোর্টে গিয়ে তারা সত্যি কথা, কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল,
সেই মামলাতে এডুকেশন সেক্রেটারিকে ডাকা হয়েছিল। আমি কোন মামলা, কি বৃত্তান্ত, কি বিষয়ে অত ডিটেলসে যাচ্ছি না। তিনি এসে বলেছিলেন হ্যাঁ এটা আইনে হয় না, কিন্তু আমি করেছি, আমাকে মন্ত্রী বলেছে বলে করেছি। এটা বলেছেন কোর্টে, স্টেটমেন্টও দিয়েছেন তিনি। আমরা এটা চাইছি যে কার ইন্ধনে কার লার্জার কনস্পিরেসিতে এই টেন্টেড ক্যান্ডিডেটগুলোকে বাঁচানোর প্রচেষ্টা করছে পশ্চিমবাংলার পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকার। এবারে এটাই প্রশ্ন, আমরা মামলাটা এই দিকে নিয়ে যাব যে কার ইন্ধনে, কার ইনফ্লুয়েন্সে এই নোটিফিকেশন হয়েছে। যিনি বলবেন তার ব্যাপার, যে সরকারি আধিকারিক তিনি যদি বলেন ভালো, যদি তিনি না বলেন, তিনি বলেন যে না আমি নিজেই করেছি, সেটাও বলতে পারেন। সেটা তো তার মানে তিনি কি বলবেন আমরা তো জানি না। কোর্টে তো আসতে সবাইকেই হবে, এফিডেভিটও সবাইকে দিতে হবে, তাই জন্য চলছে। দাদা, যখন এই মামলার প্রক্রিয়ার কথা আপনারা ভাবছেন, সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি, গ্রুপ ডি তারা রাস্তায় নামছেন এবং ফের আন্দোলন করছেন যে তারা পরীক্ষা দিতে চান। দেখুন, এই মামলাতে বলা হয়েছিল যে পুরো ফ্রেশ নোটিফিকেশন ইন রেসপেক্ট অফ অল ক্যাটাগরিজ করতে, শুধুমাত্র 9, 10, 11, 12 করা হলো, গ্রুপ সি গ্রুপ ডি করা হলো না। তাদেরকে আবার ভাতার ব্যবস্থা করে দেওয়া হলো। এই ধাপে ধাপে ছত্রে ছত্রে বেআইনি কাজ করেছে। কোর্টটা বন্ধ আছে, তাই জন্য রিয়াকশান আলটিমেটলি যেটা আমরা কোর্টের যে ভিউ সেটা আমরা বুঝতে পারছি না, বা আমরা ফাইলও করতে পারছি না। অনেক ক্ষেত্রে ভ্যাকেশন বেঞ্চে এক্সট্রিম আর্জেন্ট হলে তখন ভ্যাকেশন বেঞ্চ নেয়। তাই জন্য আমরা ছুটির পরেই কলকাতা হাইকোর্টে যে রিটটা হবে সেটা ফাইল করব, আর কন্টেম্পটা করে দিচ্ছি, কারণ সুপ্রিম কোর্ট জুন মাসের বোধহয় 13 না 14 তারিখ পর্যন্ত বন্ধ, বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখা যাক আগামী দিনে কি হয়। তবে যেটা আমার অনুমান, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে বাংলায়। দাদা, যখন এই আন্দোলনগুলো আমরা দেখলাম তখন পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, আর একই সময়ে পুলিশের অতি সক্রিয়তা না দেখানো বা সক্রিয়তা না দেখানোর প্রশ্ন উঠছে বীরভূমের একটি বিষয়ে। অনুব্রত মণ্ডল তিনি হাজিরাও দিয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে যে পুলিশ কেন অনুব্রত মণ্ডলকে এখনো গ্রেপ্তার করলো না। পুলিশ অনুব্রত মণ্ডলকে চাইলেও গ্রেপ্তার করতে পারবে না। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ যদি মনেও করে, ধরুন পুলিশের যারা আইপিএস র্যাঙ্কের অফিসাররা আছেন, যদি মনেও করে যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করব, তারা গ্রেপ্তার করতে পারবেন না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিই, যতক্ষণ না নবান্ন থেকে ছাড়পত্র আসবে তার আগে অবধি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পশ্চিমবঙ্গ পুলিশের অত ক্ষমতা নেই। একটি অডিও ভাইরাল হয়েছিল, সেখানে খুবই নোংরা ভাষা আমরা শুনেছি, আমরা দেখেছি যে নোংরা ভাষার ব্যবহার করে মা এবং স্ত্রীকে নিশানা করে আক্রমণ করা হয়েছিল। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে এটা কি আইনিভাবে মানে গ্রেপ্তার করা যায়? সেই পরিস্থিতিতে নেই। অবশ্যই গ্রেপ্তার করা যায়। কর্তব্যরত পুলিশ অফিসারকে যদি কাজে বাধা দেওয়া হয়, সে বাঁধার কোনো ডেফিনেশন নেই ভাই। হাত দিয়েও ঠেলে বাঁধা দিতে পারি, ফোনে বলে হুমকি দিয়েও বাঁধা দিতে পারি। ইমিডিয়েট ওটা হলো কগনিজেবল অফেন্স। ইমিডিয়েট ওটা হলো কগনিজেবল অফেন্স। তারপরে তো অন্যান্য জিনিস আসবে, হুমকি আসবে। পুলিশের এগেনস্টে হুমকি দিলে কি হবে? আমি তো মনে করি পুলিশকে হুমকি দিলে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হয়ে গেল। হুমকির লেভেলটা অনুব্রত মণ্ডলের দেখেছেন আপনি? অনুব্রত বাবু বলছেন যে, ভুল বললাম, ওনাকে বাবু বলাটা উচিত না, অনুব্রত জন্তুটা বলছে যে পুলিশকে বোম মারুন পঞ্চায়েত নির্বাচনের আগে। পুলিশ হাত গুটিয়ে কি করে বসেছিল? কারণ পুলিশটা পরিচালিত হচ্ছে তৃণমূলের দিয়ে। ওই বীরভূম জেলার পুলিশ মন্ত্রী হলো অনুব্রত মণ্ডল নিজে। কথাবার্তা, অ্যাটিটিউড একটা রাজনৈতিক নেতার যদি এইটা হয়,
এটাও আপনাদের আমি বলে রাখি, আজকে ক্ষমতা আছে, খুব গরম দেখাচ্ছে, যেদিন ক্ষমতা পড়বে এই অনুব্রত আর ওদের চেলা চামুন্ডাগুলো ওরা ছাড়া পাবে না। দেখুন, আজকে 26,000-এর চাকরি গেছে, পার্থ চট্টোপাধ্যায় জেল হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ছাড়া শিক্ষা দপ্তরের যে অফিসারগুলো ছিল তাদেরও জেল হয়েছে। কিছুটা পার পেয়ে আছে, তার কারণটা হলো রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র একটা সরকারি দল তৃণমূল কংগ্রেস তাদের হাতে আছে। তাতে এত দূর অবধি আমরা লড়াই দিতে পেরেছি। যেদিন এই শক্তি থাকবে না, সেদিন পাশে আদালত নেই, সেদিন পাশে রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় যন্ত্র নেই, আদালত নেই। কারণ এই যে ডকুমেন্ট যেগুলো আছে, এভিডেন্স যেগুলো আছে, এগুলো তো আমাদের কাছে একটার পর একটা বাড়তে থাকছে, এটা তো কমছে না। এই যতগুলো আছে তৃণমূল করে না, আপনি দেখে নেবেন এদের কি হাল হয়, কি অবস্থা হয়। পাবলিক এবং আইনে, কোর্টে এগুলোর কি হাল হয় সেদিন দেখবেন আপনি, একটাও ছাড়া পাবে না। কলকাতার এক সাংবাদিকের কাছে ইতিমধ্যেই চিঠি এসছে, সুমন দে, এবিপি আনন্দ সাংবাদিক, তার কাছে চিঠি এসছে, সংবাদ মাধ্যমের কাছে চিঠি এসছে যে বিতর্কিত অডিও সেটা যেন বারবার সম্প্রচার করা না হয়। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ বা প্রশাসন এই ধরনের চিঠি কি কোনো সংবাদ মাধ্যমকে পাঠাতে পারে? এটা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য পুলিশের তরফ থেকে এবিপি আনন্দ সাংবাদিক সুমন দেকে এই নোটিশটা করা হয়েছে। এবং আমি বিশ্বাস করি যারা আমাদের পশ্চিমবাংলার সাংবাদিক তারা সাহসিকতার সাথে লড়াই করেন, এবিপিও করে, আপনারাও করেন, যত সাংবাদিক আছেন সাহসিকতার সাথে লড়াই করেন, এবং 90% সাংবাদিকই করে। মাফ করবেন, আমি 90% শব্দটা উল্লেখ করলাম, 10%-এর শব্দটা উল্লেখ করলাম না। সঠিক জিনিস তুলে ধরেন, দেশে আইন আছে, আদালত আছে, আপনারা লড়াই করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। চ্যালেঞ্জ দিচ্ছি, পুলিশ কিছু করতে পারবেন। এবং পুলিশও যারা নোটিশটা করেছে তারাও হয়তো মন থেকে চায়নি এই নোটিশটা করতে, তাদের দিয়ে করানো হয়েছে। কারণ পুলিশ নিজে মার খায়, টেবিলের তলাতে পুলিশকে চলে যেতে হয়। আপনি কলকাতা বলুন, মুর্শিদাবাদ বলুন, দার্জিলিং বলুন, উত্তরবঙ্গ বলুন, বীরভূম বলুন, সব জায়গাতে পুলিশ কিন্তু শাসক দলের দ্বারাই অত্যাচারিত। পুলিশ নিজে আপ টু ডিএসপি লেভেল, কনস্টেবল থেকে ডিএ পাচ্ছে না। সব পুলিশ অফিসার তো চোর নয় রে ভাই, সততার সাথে লড়াই করে। আমি এরকম প্রচুর থানার অফিসার, আইসিদের জানি, 1 পয়সা নেয় না, 1টা টাকা নেবে না, প্রচুর জানি। এবং এই সংখ্যাটাই বেশি পুলিশে। একটু পুলিশ ভয় পায়, সেটা হচ্ছিল ট্রান্সফারটাকে যে কোনো সরকারি কর্মচারীরা ভয় পায়, সেটা পুলিশও। ট্রান্সফারটাকে পুলিশের যারা কাজ করেন বা কর্মরত আছেন তারা ভয় পান। তাই আমি পুলিশের কাছে বলবো, আপনারা ট্রান্সফারটা নিয়ে ভয় এই জন্য পাবেন না, কারণ সরকার আপনার কি করতে পারবে ট্রান্সফার ছাড়া? আদালত আছে, আপনি লড়ে বেরিয়ে যাবেন, কিচ্ছু করতে পারবে না। 26,000-এর সেই চাকরি চলেই গেল, সরকার ফেরাতে পারবে চাকরি? পারবে না। তাই আদালত যদি থাকে আর আপনার যদি কাগজ কলম আইন ঠিক থাকে, কেউ কিচ্ছু করতে, যত কেস ফলস কেস সাজাক, শুধুমাত্র ট্রান্সফারটাকে ভয় পাবেন না। কারণ ট্রান্সফার, আমি যে কোনো গভর্নমেন্ট সার্ভেন্টকে বলবো, পশ্চিমবাংলার এই সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে, পুলিশেরও অনেকে আছে যারা ভেতরে লড়াই করছে, বাইরে আসতে পারছে না। ট্রান্সফার ইজ অ্যান ইনসিডেন্স অফ সার্ভিস। আপনি যখন চাকরিতে জয়েন করেছেন, ট্রান্সফার হবে এটা আপনি মেনে নিয়েছেন। হ্যাঁ, ট্রান্সফারের মধ্যে যেগুলো একদম অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা কোনো কিছুতে ট্রান্সফার, সেইগুলো এসে চ্যালেঞ্জ করুন কোর্টে। কিন্তু ওভারঅলের ট্রান্সফারটা আপনাকে মানতে হবে যখন আপনি পাবলিক এক্সচেকারের মাইনে পাচ্ছেন। প্রত্যেক মানুষকে যখন দেশ এবং রাজ্য বিপন্ন হয়, তাদের প্রত্যেককে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। যখন ভারত স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছিল, তখন আমাদের বিপ্লবীরা নিজেদের জীবন কুরবানি দিয়েছিল। আপনাদেরকে যারা সরকারি কর্মচারী রয়েছেন বা যারা পুলিশে চাকরি করেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই ট্রান্সফারের ভয়টা থেকে আপনাদেরকে
কুরবানি দিতে হবে, যে ট্রান্সফারে আমরা ভয় পাবো না। এই একটা জায়গায় আপনাদের আসতে, বাকি আর কোনো কিছু আপনাদের টিকিও নাড়াতে পারার ক্ষমতা খোদ মুখ্যমন্ত্রীরও থাকবে না, যদি আপনাদের কাগজ কলম এবং আইন ঠিক থাকে। কারণ দেখুন, আজকে তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে, হতে পারে সেই সময় অনেক পুলিশ অফিসার রিটায়ার করে যাবে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্টও আছে, যদি রিটায়ার করে যায় তার পেনশন বন্ধ করে তার এগেনস্টে প্রসিডিং চালু করতে হবে, এই জাজমেন্টও আছে। যদি কেউ বেআইনি কাজ করেন, এখন লোকে এগুলো জানে না, যেমন এই যে চাকরি এরকম চলে যেতে পারে, লোকে কি পশ্চিমবাংলায় কোনোদিন দেখেছে? দেখেনি। আমি আপনাদেরকে বলছি, যদি কেউ বেআইনি কাজ করে, সে পুলিশ হতে পারে, সরকারি কর্মচারী, যে কেউ হতে পারে, তৃণমূল ক্ষমতায় ধরুন নেই, অন্য সরকার ক্ষমতায় এসেছে, বা তৃণমূল ক্ষমতায় আছে, ওই পেনশন যে পাচ্ছে সেটাকে বন্ধ করে প্রসিডিং চালু হওয়ার ডিরেকশন সুপ্রিম কোর্টের আছে, এবং একটা মামলা না, এরকম 100টা মামলা আছে। আপনারা নিজেরা নেট সার্চ করবেন, ইন্ডিয়া কানুন সার্চ করবেন, পাবেন আছে। আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের কাছে, নিরপরাধের ওপর কিন্তু হাত দেবেন না, নিরপরাধের ওপর কিন্তু দয়া করে হাত দেবেন, এটা কিন্তু বুমেরাঙের দিকে চলে যাবে। এবং আমরা এই যে পশ্চিমবাংলায় পুলিশের একটা ট্রেন্ড হয়ে গেছে, যে রাষ্ট্র শক্তির চাপের কাছে নত স্বীকার করে, বা কিছু তৃণমূল পুলিশও আছে, দুটোই আছে, সবাই নয়, সংখ্যাটা 30 ভাগ 20 ভাগ এই সংখ্যা, তারা ফলস কেস সাজায়, এটা অস্বীকার করার জায়গা নেই। আমাদের এখন নেক্সট টার্গেট এই যারা ফলস কেস সাজায় এদেরকে ধরা, কারণ এরও সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। ফলস কেস সাজালে, আর যদি সেটা অ্যাপারেন্টলি জায়গায় থাকে, তার ডিসিপ্লিনারি প্রসিডিংস, টার্মিনেশন ফ্রম সার্ভিস, এবং আমি যখন বলছি এর জাজমেন্ট আছে, এর উদাহরণ ভারতবর্ষের বিচার ব্যবস্থার ইতিহাসে আছে, এবং যদি রিটায়ারও করে যায়, সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে, ওটা পর্যন্ত তুলে আনতে হবে, ছাড়া নেই। কারণ কিছু কিছু পুলিশ অফিসার, সবাই নয়, আবারও আমি বলছি, কিছু সৎ পুলিশ অফিসার আছে বলে আজকে পশ্চিমবাংলায় আন্দোলন সংগঠিত হচ্ছে, কিছু সৎ পুলিশ অফিসার আছে বলে অনেক মানুষ সুবিধে পাচ্ছেন। শুধু পুলিশ অফিসারদের কথা বলবো না, পশ্চিমবঙ্গে যত ডিপার্টমেন্ট আছে, সমস্ত ডিপার্টমেন্টের যারা সরকারি কর্মচারী তাদের উদ্দেশ্যে বলবো, এবং যারা আধিকারিক রয়েছেন IAS IPS অফিসার তাদের উদ্দেশ্যে বলবো, আইন মেনে কাজ করুন, তৃণমূলের কথায় চলবেন না।